আজকে সুপ্রিম কোর্টে যা শুনানি হলো তাতে সুপ্রিম কোর্ট অত্যন্ত অসন্তুষ্ট। 9 তারিখ হাইকোর্টে যা ঘটেছে এবং যেভাবে বাধা দেওয়া হয়েছে ইডির কাজে, এটাও তারা হ্যাঁ। মনে করছেন না যে এটা খুব হালকা কোনো ব্যাপার, এটা অত্যন্ত গুরুতর ব্যাপার বলে মনে করছেন এবং হুম, তারা নোটিশ ইস্যু করেছেন। আর হুম, যতগুলো এফআইআর দায়ের করেছে রাজ্যের তরফে, পুলিশের তরফে যতগুলো এফআইআর দায়ের করা হয়েছে শেক্সপিয়ার হুম। সরণি থানায় এবং বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়, সেই সবের ওপর প্রসিডিংস স্থগিত থাকবে। হ্যাঁ, স্বাভাবিক, এটাই স্বাভাবিক হওয়া উচিত ছিল। ঠিক আছে। 23 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন এবং যেটা বোঝা যাচ্ছে এই বিষয়টাকে কিন্তু তারা অত্যন্ত গুরুতর হিসেবে দেখছেন। আপনার কি মনে হচ্ছে? মানে দেখুন, এটা তো সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন যে কোনো নাগরিক বুঝতে পারছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভূমিকা পালন করেছেন, এই ভূমিকাটা একজন সাধারণ গুন্ডা করতেও সাহস পাবেন না। কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর পদের অধিকার নিয়ে সঙ্গে পুলিশ প্রশাসনকে নিয়ে একটা তদন্তকারী সংস্থার কাজে বাধা দিয়েছেন, যারা দুর্নীতির তদন্ত করছিলেন। স্বভাবতই এটা তো কোনো আদালতই মেনে নিতে পারবেন না। সেই জন্য ওই বিষয়ের উপর শুনানির জন্য সুপ্রিম কোর্ট নোটিশ জারি করেছেন। একটা শুনানির একটি আইনি পদক্ষেপ। হুম হুম এখন এরপরে শুনানি হবে। আর যেহেতু রাজ্য সরকারের করা এফআইআর গুলোকে স্টে করেছেন, যেটা হওয়া খুব স্বাভাবিকই ছিল, কেন রাজ্য সরকারের অফিসাররা নিজেরা অপরাধ করে এখন একটি তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনে তদন্তকে ব্যর্থ করতে চাইছেন। সেটা সুপ্রিম কোর্ট উপলব্ধি করেছেন এবং একটা সাংবিধানিক কোর্ট হিসেবে তাকে স্থগিতাদেশ দিয়ে সঠিক কাজ করেছেন বলে আমি মনে করি। তার পাশাপাশি আরেকটা আবেদন ছিল ইডির তরফে যে যারা এই তদন্তে বাধা দেবার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি সাউথ, তাদেরকে সাসপেন্ড করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হোক। এ ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেননি। আমি আপনাকে বলি, এই দাবিটা ইডির পক্ষ থেকে করার কোনো যুক্তি সুপ্রিম কোর্টের কাছে ছিল না। কেন? প্রশাসন চালান সুপ্রিম কোর্ট নয়, প্রশাসন চালায় কেন্দ্রীয় সরকার। তারা হচ্ছে এই সমস্ত আধিকারিকদের নিয়ন্ত্রক সংস্থা। তা কেন্দ্রীয় সরকার কিছু করবে না এবং সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ নেবে। এবং এখান থেকে আরেকটা জিনিস প্রমাণ হচ্ছে, যেটা একটা মারাত্মক সাংবিধানিক বিষয় আমার মতে, যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকেরাও কিন্তু কেন্দ্রীয় সরকারের উপর ভরসা করতে পারছেন না। তাই তারা আদালতে গিয়ে অনুমতি চাইছেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার। সুতরাং বিষয়টা সেদিক থেকেও খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তার কারণ কি যে এর আগে যখন রাজীব কুমারের কেসে যেটা হয়েছিল, সিবিআই অফিসারদের কলকাতা পুলিশ ধরে নিয়ে চলে যায় থানায়, সে ব্যাপারে কেন্দ্র কোনো হস্তক্ষেপ করেনি, তাই কি? কেন্দ্র চায় তো মমতাকে বাঁচাতে। এখন ইডি অফিসাররা যেহেতু তারা নিজেরা প্রত্যক্ষভাবে অসম্মানিত হয়েছেন, অপমানিত হয়েছেন, তাই তারা সুপ্রিম কোর্টে গিয়েছেন, এটা আমার নিজের ধারণা। তা না হলে কেন্দ্রীয় সরকারের উচিত ছিল তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া। কেন্দ্রীয় সরকার প্রশাসনিক দিক থেকে মমতাকে প্রোটেকশন দিতে চায়, এটা পরিষ্কার প্রমাণ হয়ে গেছে। আর তদন্তটা চলছে, এই দুর্নীতির বিরুদ্ধে, সেই তদন্তকে আটকানো যাবে না। তা না হলে কেন ইডির অফিসারদের সুপ্রিম কোর্টের কাছে প্রার্থনা করতে হবে যে ওই অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিন? এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। সুপ্রিম হুম। কোর্ট তার প্রশাসনিক দায়িত্ব পালন করে না। এর পাশাপাশি সমস্ত ফুটেজ সেদিন যা যা ঘটেছে, অর্থাৎ সব যেদিন সব মুখ্যমন্ত্রী আইপ্যাকের সিকিউর করতে অফিসে, হবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবং আইপ্যাকের কর্ণধারের বাড়িতে হুম, গিয়েছিলেন, সেই সমস্ত ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী যে যে জিনিস নিয়ে বেরিয়ে এসেছিলেন, অর্থাৎ হুম, হার্ড ডিস্ক বা হুম। ল্যাপটপ, ফোন, ফাইল ইত্যাদি, সেইগুলোর তো কোনো সিজার লিস্ট নেই। देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disk, see, phone. ওই যে বললাম না, গুন্ডামি। এখন সেটাকে তদন্ত করে বার করতে হবে। আমি আমার মতে তো ইডির উচিত ছিল তাৎক্ষণিকভাবে মুখ্যমন্ত্রীর বাড়ি, নবান্ন, তৃণমূল কংগ্রেসের সমস্ত অফিস রেড করে সিজ করে নেওয়া। কেন? ওই ডকুমেন্টগুলো ওইসব জায়গায় থাকবে। ইডি ইডি তার যে পুলিশি তৎপরতা তদন্তের, সেটা তো দেখাননি। তারাও খানিকটা মুখ্যমন্ত্রীকে রাস্তা করে দিয়েছেন। কিন্তু সুপ্রিম কোর্টের যা মনোভাব দেখলাম, এই বিষয়টা তো সাংঘাতিক। আজকে যদি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এ কাজ করতে পারেন, তাহলে ভারতবর্ষে কোনো আইন শৃঙ্খলা থাকবে নাকি? যে কোনো গুন্ডা, বদমাইশ, চোর, বাটপার তারা তাদের লোকজন দিয়ে তদন্তকারীকে ধরে পেটাবে। তো তদন্ত করার জন্য কেউ দায়িত্ব নেবে নাকি? প্রশাসন ভেঙে পড়বে চুরচুর হয়ে।
এই আশঙ্কাটা পরিষ্কার দেখা দিচ্ছে তো। ঠিকই। আর পিএমএল এর 17 নম্বর ধারায় তো অধিকার দেওয়া আছে ইডিকে। সব আইনে এই তদন্তকারী সংস্থারা আইনি অধিকার বলেই তো তদন্ত করেন, তারা তো স্বয়ংভূ নন। তদন্ত করেছেন, একটা এফআইআর হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত করতে করতে তার তথ্য সংগ্রহ করছেন, আরো তদন্ত করবেন, সেই কাজেই বাধা দিয়েছেন। কারণ মুখ্যমন্ত্রী জানেন যে তিনি দুর্নীতির সঙ্গে এমন ভাবে যুক্ত হয়ে পড়েছেন, ইডি হয়তো তদন্ত করলে সেটা সামনে চলে আসবে, তাই তিনি তথ্য লোপাট করার চেষ্টা করেছেন। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও মনে হচ্ছে, সেটা হলো যে আদালতে যেভাবে গোলমাল হয়েছে, আদালতের তো নিজস্ব আদালতের সম্মান রক্ষার জন্য আদালতের ব্যবস্থা নেওয়া উচিত। মানে নয়তো সুপ্রিম কোর্ট এর আগে এরা করেছে, দেখছো তো, পাগল পায় তো, বারে বারে বিভিন্ন মামলায় বিচারপতিদের হেনস্থা করা, তাদের বিরুদ্ধে পোস্টারিং করা, মিছিল করা, এইসব তো তৃণমূল বারে বারে করেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি তো অন্ধ নন, তারাও তো খবরাখবর রাখেন। সে একেবারে শেষ প্রশ্ন, যে আপনার দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে আমি জিজ্ঞেস করছি যে আপনার কি মনে হয় যে এইবার কিছুটা বেকায়দায় পড়েছেন মুখ্যমন্ত্রী? পুরোপুরি। এতদিন তার গুন্ডামি তিনি তার সাকরেত দিয়ে করাতেন, তার প্রশাসনকে দিয়ে সুরক্ষা দিতেন, আজকে তিনি সরাসরি গুন্ডামি করেছেন জনসমক্ষে, সবাই দেখেছেন তিনি কি করেছেন। সেখান থেকে পালাবার তো কোনো পথ নেই। এবং ওরা আরো মূর্খামি করেছেন আমার মতে, ওরা মামলা করে প্রতীক জৈনের বাড়িতে সিজ হয়েছে, তৃণমূল মামলা করেছে। মানে প্রত্যেকটা পরম্পরা যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে তো নিজেরা ওদের নিজেদের কবর খোঁড়ার অনেক রাস্তা করেছেন বলে আমার ধারণা। ঠিক এই বিষয়টা উঠেছে যে প্রতীক জৈন মামলা করেননি, আইপ্যাক মামলা করেনি, করেছে তৃণমূল কংগ্রেস। হম কারণ তারা বলছেন যে আইপ্যাক তো আমাদেরই একটা দপ্তর। নিজেদের কবর নিজেরা খুঁড়ছেন, এবং তাই হয় পরিণতি সর্বত্রই, যখন নিয়ম না মেনে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শুধুমাত্র গুন্ডামি আর টাকার জোরে সব করবো, তার থেকে এইটাই হয়। তাহলে কি সিবিআই তদন্ত হতে পারে, যেটা চাইছে ইডি এই ঘটনার? হওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।